আগরতলা পুর নিগমের পরিষেবায় আপনি কতটা সন্তুষ্ট? রাস্তা, ড্রেন, পানীয় জল, নোংরা আবর্জনা পরিষ্কার, কর ব্যবস্থা, আপনার এলাকায় এইসব পরিষেবার মান কেমন? লিখুন আজ কমেন্ট বক্সে। আর মাত্র 6 মাস, তারপরই শেষ হচ্ছে আগরতলা পুর নিগমের বর্তমান মেয়াদ। গত 4.5 বছরে শহরকে আধুনিক করার লক্ষ্যে স্মার্ট সিটি মিশন ও নিজস্ব তহবিল থেকে কোটি কোটি টাকার কাজ হয়েছে বলে দাবি করে নিগম। কিন্তু বাস্তব চিত্রটা ঠিক কি? কাগজে উন্নয়ন আর নগরবাসীর দৈনন্দিন যন্ত্রণার ফারাকটা কেন আকাশ আর পাতাল? নিগম কর্তৃপক্ষের কাছে শহরবাসীর সোজা সাপটা প্রশ্ন। স্মার্ট সিটির নামে এই দুর্ভোগ আর কত? যত্রতত্র রাস্তা খোঁড়াখুড়ি করে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। ভাঙাচোরা, খানাখন্দে ভরা রাস্তা আর তীব্র যানজট কি তবে আধুনিক আগরতলার নতুন পরিচয়? পানীয় জলের সংকট মিটল কই? কোটি কোটি টাকা খরচের পরও কেন পানীয় জলের জন্য নাগরিকদের হাহাকার করতে হচ্ছে? আর উন্নয়ন কি শুধু শহরের প্রাণকেন্দ্রেই সীমাবদ্ধ? আলো ঝলমলে মূল রাস্তাগুলো, অথচ অলিগুলোগুলো কেন অন্ধকারে নিমজ্জিত? যত্রতত্র জমে থাকা নোংরা আবর্জনা স্তূপ, সময় মতো গার্বেজ কালেকশন না হওয়া, এসব কি নিগমের চরম ব্যর্থতা নয়? মানুষ আজ প্রশ্ন করছে, ফুটপাত দখল মুক্ত করার নামে সাধারণ হকার উচ্ছেদ করা হলেও পোস্ট অফিস চৌমুহনীতে থানার বাজেয়াপ্ত গাড়িগুলো ফুটপাত দখল করে থাকে কোন ক্ষমতা বলে? ফুটপাতের মাঝখানে থেকে মরণ ফাঁদ সম্বলিত ইলেকট্রিক ট্রান্সফরমারগুলো সরানোর ক্ষমতা কি নিগমের নেই? বটতলার চিত্রটা কি? ব্রিজের চিত্রগুলো কি? শহরের বিভিন্ন বাজারের চিত্রই বাকি। কর দেওয়ার পরও যেখানে ন্যূনতম পরিষেবা মেলে না, সেখানে নাগরিকদের এই চাপা ক্ষোভ কি অন্যায়? মেয়াদ শেষের এই অন্তিম লগ্নে দাঁড়িয়ে পুর নিগম কি সাধারণ মানুষের এই জ্বলন্ত প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার সাহস দেখাবে, নাকি ব্যর্থতার দায় এড়িয়ে যাওয়াই এখন একটা চেনা পথ নিগমের? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নিগমের 4.5 বছরে শহর স্মার্ট হলো, না আমাদের সমস্যাগুলো স্মার্ট হলো? এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন এই শহরের দুজন বিশিষ্ট নাগরিক। রয়েছেন বিশিষ্ট আইনজীবী শিশির চক্রবর্তী এবং বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। শিশিরবাবু, এই যে আগরতলার বেশ কিছু ওয়ার্ডের নাগরিকদের দীর্ঘদিনের অভিযোগ যে স্মার্ট সিটির তকমা পেলেও তারা এখনো পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না। কোথাও জল আসছে ঘোলা, কোথাও তীব্র আয়রনযুক্ত, কোথাও আবার প্রায় জল আসে না, এলেও প্রেসার কম, উঁচু জায়গায় জল পৌঁছায় না। 2026 সালে এসেও শহরের বহু করদাতা নাগরিকদের বোতলজাত জল কিনে খেতে হচ্ছে বা ড্রাম কিনে খেতে হচ্ছে। আমরা কতটা স্মার্ট হলাম? নমস্কার, আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য ভ্যানগার্ডকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন দীপেন বাবুকে এই আলোচনায় যাওয়ার আগে, ভ্যানগার্ড এই নিয়ে প্রায় শহরের স্মার্ট সিটির উপরে প্রায় কিছুদিন পরেই কিছু প্রোগ্রাম করে থাকেন। আমিও সৌভাগ্যবশত 2-3টি প্রোগ্রামে আপনাদের সামনে আসতে পেরেছি। প্রশ্নটা হচ্ছে দীপেন বাবুকে, যে এই যে প্রোগ্রামটা করা হয়, এই যে আলোচনা সভা বা আমরা আলোচনা করি, এটা কি শুধুমাত্র মানুষকে, জনগণকে সচেতন করার জন্য, নাকি সরকারের দৃষ্টিতেও আনার জন্য বিষয়গুলো? 100 বার যারা নীতি নির্ধারক, যারা এর দায়িত্বে রয়েছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন থাকে, এবং তারা শুনলো কিনা, মানুষের জন্য সেই কাজগুলো করলো কিনা, মানুষের প্রশ্নে তারা তাদের বিবেক নড়লো কিনা, সেটা তাদের উপর নির্ভর করে। ধন্যবাদ দীপেন বাবুকে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা সাধারণত মনে করি যে আমরা এখানে যে আলোচনা করি তার দ্বারা সরকারের দৃষ্টিগোচরে বিষয়গুলো, ত্রুটিগুলো যেটা আছে, যে কোনো কাজেরই ত্রুটি থাকতে পারে, বা আমি যেটা বলছি, আমি এক্সপার্ট হিসেবে বলছি এরকম না, আমার চোখে যেটা নাগরিক হিসেবে আসছে সেটা তুলে ধরার চেষ্টা করি। আশা করি যে সরকার সেগুলো, সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন এইগুলোর সঙ্গে যুক্ত, তারা এগুলো লক্ষ্য রাখবেন। কিন্তু দেখা যায় যে আলোচনার পরেও মাস 6 চলে যায়, দিন যায়, মাস যায়, কিন্তু ত্রুটিগুলো সংশোধন হয় না। জলের যে বিষয়টা বললেন, আমরা এর আগেও আলোচনায় বলেছি যে দীর্ঘদিন ধরে অটল পানীয় জল ধারা, অটল জলধারা যেটা একটা মিশন ছিল, সেটাকে এক প্রকার অচল জলধারায় পরিণত করেছে। পানীয় জলের জন্য আগে
এক সময় ছিল যে জলের জন্য আলাদা কর দিতে হতো না। পরবর্তী পর্যায়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এখানে কিছু বিনিয়োগ করে, তারা একটা কর নীতি নির্ধারণ করে দেয়। তাতে যেহেতু ঋণ নিয়েছে তার জন্য কর দিতে হবে, জলের জন্য আলাদা করের ব্যবস্থা করা হয়েছে। জল কর আমরা দিয়ে থাকি নাগরিকরা, আগরতলা শহরের নাগরিকরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জল কর দিয়েও বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় না। যে জলটা আসে বালতিতে যখন ধরি জলটা প্রচন্ড ঘোলা, প্রথমে শুরুই হয় একটা কালো জল দিয়ে। আচ্ছা ঠিক আছে, শুরু থেকে হয়তো পাইপের ময়লাটা যায় তাই ছেড়ে রাখি কিছুক্ষণ, তারপরেও যখন যে জলটা পাই সে জলটা পানের উপযুক্ত নয়, এমনকি ফিল্টার করেও খাওয়া যায় না। ফলে জলকে বেশিরভাগ লোককে জল কিনে খেতে হচ্ছে। তো আমি একবার জল কর দেব পানীয় জলের আশায়, বিশুদ্ধ পানীয় জলের আশায়, তারপর আবার জল মানে কিনে খাবো। তো আমার পক্ষে, একজন সাধারণ নাগরিকের পক্ষে তো এটা অতিরিক্ত বোঝা এসে যাচ্ছে। জলের মতন এমন একটা জিনিস যেটা আমাকে কিনে খেতে হচ্ছে। তো এবং বহু এলাকাতে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবত, প্রায় আজকে বহুদিন যাবত এই কাজটা চলছে জলের জন্য, কিন্তু তারপরেও বহু এলাকাতে জল এখনো গিয়ে পৌঁছয়নি, পাইপলাইনের জল যায় না। বিশেষ করে উঁচু এলাকাগুলিতে, যেমন 79 টিলার কিছু উঁচু জায়গা, কলেজ টিলার কিছু জায়গাতে সময় মতন জল পায় না। তো এই সমস্যাগুলো দীর্ঘদিন চলছে, বহুবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিভিন্ন মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, সামাজিক মাধ্যমে। কিন্তু জানি না, মানে যদি বলা হচ্ছে যে ট্রিপল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রে, রাজ্যে এবং পৌরসভায়, অর্থাৎ সব জায়গাতেই একই দলের সরকার রয়েছে, তো তা সত্ত্বেও কেন কাজের অগ্রগতি হচ্ছে না? এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবেই উঠবে। একদম আসবো আপনার কাছে, আমরা বিস্তারিত অবশ্যই আপনার কাছে জানতে চাইবো। বিভিন্ন এলাকায় বলুন বা আগরতলা শহরের প্রাণ কেন্দ্রটা ছেড়ে দিলে বিভিন্ন আশপাশের যে এলাকা, বিভিন্ন ওয়ার্ডগুলোতে, এবং সেখানে কি পরিস্থিতি, মানুষ কি কি সমস্যায় ভুগছেন, সেগুলো অভিযোগ কিন্তু আমরাও পাই। আপনি বলছেন শহরবাসী হিসেবে, নগরবাসী হিসেবে আপনিও দেখেন। আমরা আসবো আপনার সেই বিষয়টাতে। বিশেষবাবু, আপনার কি মনে হয়, বিশেষ করে এই জল নিয়ে যখন কথা বলছি আমরা, দেখুন এখানে জল কর দেওয়া হয়, এবং জল যখন আমরা কর দিচ্ছি তখন এখানে কোনো একটা জায়গায় নিগম দায়বদ্ধ আমাকে পরিষ্কার পরিশ্রুত পানীয় জল দিতে। এখন সে জায়গায় দাঁড়িয়ে যখন এটাও বলা হচ্ছে যে বর্তমানে আমরা দেখছি আমাদের শহরের বিভিন্ন জায়গায় হেপাটাইটিসের বারবারন্ত, জন্ডিস হচ্ছে খুব, সেই জায়গাতে পানীয় জলটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং কেন হলো না, কেন আজও আমরা পারলাম 2026-এ দাঁড়িয়ে পরিশ্রুত পানীয় জল নগরবাসীকে দিতে? নমস্কার, আমাকে ভ্যানগার্ডে ডাকার জন্য ধন্যবাদ ভ্যানগার্ডকে। আমি দু একটা বিষয় এখানে বলতে চাইবো। এখানে প্রথম স্মার্ট সিটি নিয়ে যেটা আপনি শুরু করলেন, স্মার্ট সিটির আন্ডারে প্রচুর টাকা স্যাংশন হয়েছে, কাজও হয়েছে, কিছু কাজ ভালোই হয়েছে, রাস্তাঘাট অনেক কিছু খুব ভালো হয়েছে, বা পার্কগুলো হয়েছে ভালো হয়েছে, আপনার ট্রাফিক লাইট টাইট হয়েছে, এগুলো। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কি, এখানে যে কাজটাই করা হচ্ছে না, কাজটার ভিতরে মনিটরিং এর কিছু প্রবলেম দেখা দিচ্ছে, বা ধরুন প্রপার প্ল্যানিং এর অভাব আছে। কাজগুলো হচ্ছে, পয়সাও খরচ হচ্ছে, হয়তো ঠিক হয়ে যাবে রাস্তা, যেখানে যেখানে যে পোর্শনে ঠিক হয়ে গেছে রাস্তার সাইডগুলো, বিশেষ করে বলছি, এগুলো ধরুন এখন ওই রাস্তাগুলো ঠিক আছে। আগরতলা মিউনিসিপ্যালিটির আন্ডারে 6 লাখ লোক, 6 লাখ সামথিং মোর আছে এখানে। তো এক এক জায়গার এক এক রকমের প্রবলেম আছে, বিভিন্ন জায়গার লোকের বিভিন্ন রকমের প্রবলেম আছে। ইন জেনারেল যে এরিয়াগুলো, কমন যে প্রবলেমগুলো, এগুলোর উপরে আমি আজকে আলোকপাতটা করতে চাইবো। প্রথমে আসছি এবার ওনার যে প্রসঙ্গ, ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার একটা বড় অংশের লোক কিন্তু পাচ্ছে না ড্রিঙ্কিং ওয়াটার, এটা ফ্যাক্ট একদম। হ্যাঁ, এবং এটাতে রামনগরের মতো জায়গাও আছে, হ্যাঁ, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় জল আসছে, পরিশ্রুত জল আসছে না। বা এগুলো হচ্ছে কি, অ্যাকচুয়ালি প্রপার প্ল্যানিং করা হয়নি এখানে, যে ডিস্ট্রিবিউশন, ওয়াটার পাইপলাইন ডিস্ট্রিবিউশন করে যেভাবে করার, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে, এটা যে আগেও আমরা বলেছি এটা নিয়ে আলোচনায়, যে আমাদের স্মার্ট সিটি প্রজেক্টের যে প্রায়োরিটি ডিসাইড করে, সেই অনুযায়ী প্ল্যানিং করে স্টেপ বাই স্টেপ যেগুলো করলে পরে জনসাধারণ এই টাকাতে আরো বেশি করে বেনিফিটেড হতে পারত, ওরা হয়নি। পয়সাটা খরচ হয়েছে, হয়তো যেখানে খরচ হয়েছে সেখানে খরচ হয়েছে, কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল বেনিফিটেড হয়নি। এটা বিশুদ্ধ জল, পানীয় জলের একটা বড় ইস্যু এটা, এবং স্বাভাবিকভাবেই
যারা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না ওনারা জলের করও বা বেশি দেবেন কেন, জলের করও খুব সম্ভবত বাড়ানো হয়েছে এর ভেতরে। হ্যাঁ, তো এটা শুধু দেওয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে জিনিসটা আগেও বলা হয়েছে মনিটরিং এর জায়গাতে কোথাও লেকিং রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এখানে, যে যখনই এটা আমি আজকের প্রবলেম বলছি না, আমরা পূর্ত দপ্তরে এত বছরের কাজের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আপনার যখন বড় ফান্ডটা যখন অরিজিনাল ওয়ার্কের দিকে যখন হয় তখন এই জায়গাতে সবার ইন্টারেস্ট থাকে। ইঞ্জিনিয়ারেরও ইন্টারেস্ট আছে, কন্ট্রাক্টরেরও ইন্টারেস্ট আছে, সবার ইন্টারেস্ট আছে। বড় বড় প্রজেক্ট 100 কোটি টাকা, ওইখানে সবাই গিয়ে ঝাঁপিয়ে কাজও করতে চাইবে, ফোকাস ওইখানে। এই শ্যামলী একটা সার্কেল দেওয়া যাচ্ছে না, একটা 50 মিটারের মতো জায়গা, ওই জায়গায় জল জমে আছে এবং তো কাজটা এবং সবার চোখে পড়ছে জিনিসগুলো, কিন্তু বছরের পর বছর চলে আসছে কিন্তু এগুলো দেখার কোনো লোক নেই। ঠিক, এটা আপনি যেটা বলছেন সেই বিষয়ে আমরা আলোচনায় আসবো, কারণ আরেকটা বিষয় সৌন্দর্যায়নের নামে বিভিন্ন যে জলাশয় সৌন্দর্যায়ন করা হয়েছে এবং সেটা বিভিন্ন সময়ে করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে সেইগুলো নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। যারা একটা সময় এই যে জলাশয়ের আশপাশে হাঁটছেন বা ইভিনিং ওয়াক করছেন, মর্নিং ওয়াক করছেন, সেটাও করতে এখন বাধাপ্রাপ্ত হচ্ছেন শুধুমাত্র মেইনটেনেন্সের অভাবে। আপনি যেটা বলছিলেন, আমি আরো দুই একটা বলছি এখানে। যেমন ধরুন হয়েছে জিনিসটা খুব সুন্দর, যেমন ধরুন না এখানে স্পোর্টস এর ইকুইপমেন্ট আছে, এক্সারসাইজ করা হচ্ছে, সবকিছু খুব ভালো। কিন্তু মানে বেসিক্যালি আমরা যদি বেসিক্যালি তো সবটা তো রিলেটিভ ম্যাটারটা, আমরা আগে কি পেয়েছি এখন কি পাচ্ছি এটার কম্পারিজন যখন করা হয় তখন বোঝা যাবে যে পার্কগুলো রিয়েলি খুব ভালো হয়েছে। এখনো আমরা বলবো যে এগুলোতে আমিও যাই, অনেকেই যায় সব সময়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সার্ভিসটাকে একটু বেটার করার জন্য একটু যে কনসার্ন দেখানোর কথা, এই কনসার্নের অভাব আছে। যেটা আমি বলতে চাইছি যে প্রথম ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সময় পার্ক, এই জায়গাটা যখন আপনি পুরোটা পার্কটা করার সময় এখানে অনেক টাকা ইনভেস্ট হয়েছে, তো সবার ইন্টারেস্ট আছে এখানে। ইন্টারেস্টটা কেন আছে এটা সবাই জানে, এই জায়গাটাতে কেন ইন্টারেস্ট আছে। কিন্তু যখন মেইনটেনেন্সের ছোট ছোট কাজের প্রসঙ্গ আসে তখন দেখা যায় এখানে কারোর কোনো ইন্টারেস্ট থাকছে না এই জায়গাটাতে। হ্যাঁ, ওইটাই। একই রকম ভাবে আরো কিছু ইস্যু আছে এখানে। উনি জলের কথা বললেন, আরো কিছু আরো ইস্যু তো অবশ্যই আছে। আগরতলা পুর নিগমের পরিষেবা নিয়ে কিন্তু মানুষের অনেক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলো নিয়েই কিন্তু আমাদের এই বারবার চর্চা করা, যাতে বোঝার চেষ্টা করি আমরা যে ছোট থেকে বড় মানুষের কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আমি আসবো আপনার কাছে বিশ্বজিৎবাবু। শিশিরবাবু, এই যে নিগম দাবি করছে স্বচ্ছ আগরতলা, এখন কিন্তু শহরের অলিতে গলিতে ঢুকলে দেখা যায় সাধারণ নাগরিকদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। অনেক পাড়া, অনেক এলাকায় ময়লার গাড়ি রোজ আসে না বলে অভিযোগ, চারিদিকে মশা আর দুর্গন্ধ তো রয়েছেই। অনেক এলাকায় ডাস্টবিন উপচে আবর্জনা পড়ে থাকছে, যার থেকে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর আতঙ্ক বাড়ছে। তাছাড়া এই যে ডোর টু ডোর যারা আবর্জনা সংগ্রহ করে যে নেটওয়ার্ক, তারাও শহরের 100% এলাকায় কিন্তু সমানভাবে কাজ করছে না বলে অভিযোগ। অনেক জায়গায় ওনারা একদিন গেলে 3 দিন যান না। যারা টাকা দিয়ে এই আবর্জনা নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন, রাজি হন, কিন্তু দেখা যায় বাড়িতে, যাদের ভেতরের বাড়ি বিশেষ করে, সেই বাড়িগুলোতে ওনারা রোজ যান না। অনেক জায়গা থেকে অভিযোগ আসে যে নোংরা তো জমাই, কিন্তু সেখান থেকে দুর্গন্ধ হয়, পোকামাকড় হয়, জীবাণু ছড়ায়, কিন্তু ওনারা 3 দিন 4 দিন পরে বা সপ্তাহে 1 দিন বা 2 দিন এসে ওদের খেয়াল খুশি মতো নিয়ে যান। তো এটা কি মানুষ এই পরিষেবা পাওয়ার জন্য কি তাহলে নিগমের কাছে দায়িত্ব দিয়েছে মানুষ? দেখুন বাবু, সরকার যেটা দাবি করছে, অর্থাৎ পৌরসভার যে সরকার, সে দাবি করছে যে স্বচ্ছ আগরতলা ওনারা তৈরি করতে পেরেছেন। আমরা যদি একটু লক্ষ্য করি, আমি আশা করব আপনি আমার সাথে একমত হবেন, যে মূলত এখনকার সময়টা যদি দেখা হয় তাহলে দেখা যায় যে সরকারের সাফল্যগুলো নাগরিক যতটা বোঝে তার থেকে বেশি বোঝে হচ্ছে ফ্ল্যাক্সের মাধ্যমে। তো আমরা নাগরিকরা, যেমন ধরুন আমি এটা বলতে গিয়ে আবার বলতে হচ্ছে যে আমরা তৃতীয় অর্থনীতির দেশ, এটা প্রচার করা হচ্ছে, এটা ফ্ল্যাক্সে পাচ্ছি, এটা পত্রিকায় পাচ্ছি, কিন্তু নাগরিকরা আমার মনে হয় সেটা আমরা বুঝতে পারছি না। কারণ নাগরিকরা যে জীবন ধারণের মধ্যে দিয়ে আসছে, প্রতিদিন আমি যদি তৃতীয় অর্থনীতির দেশ হই তাহলে আমার এতগুলি রিসেশন আসতো না। হলে আমি বুঝতে পারছি যে আমার অর্থনৈতিক দুর্বলতাটা কোথায়, রিজার্ভ ব্যাংকও ঘোষণা করছে। তেমনি পুরসভা যখন কাজ করছে তখন স্বচ্ছতার দাবিটা নাগরিকদের বুঝতে হবে। আমরা
জানতে হবে যে প্রতিটা উন্নয়ন বা প্রতিটা কাজ যেন আমাদের মানুষকে নিয়েই হয়, মানুষই হচ্ছে শেষ বিচারের মাপকাঠি। তো সেইখানে দাঁড়িয়ে মানুষ কি বুঝছে, মানুষ বুঝছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখবো যে কি প্রতিটা বাজারে যান, দুর্গন্ধের জন্য বাজারে ঢুকতে পারবেন না, গার্বেজ গুলো বাজারে স্টেক হয়ে থাকছে। আপনি আপনার গলির সামনে বেরিয়ে দেখবেন রাস্তাটা হয়তো ঝাড় দেওয়ার একটা সময় কিছুদিন ছিল, পরিষ্কার থাকতো, মেইন রোডটা যদিও ঝাড়পোছ দিয়ে পরিষ্কার থাকে, ভিআইপি রোডগুলো, কিন্তু পাশাপাশি অন্যান্য রাস্তাগুলোর সাইডগুলোতে বিভিন্ন ধরনের প্যাকেট বলুন, বিভিন্ন গার্বেজ বলুন পড়ে থাকে, সেগুলো সময় মতন পরিষ্কার হয় না। এমনকি বাড়ি থেকে যে নোংরা নিয়ে মানে গার্বেজ নিয়ে যাওয়া, সেটাও প্রতিদিন নিত্যদিন হয় না, প্রায় সপ্তাহে হয়তো একদিন, কিংবা কখনো কখনো দেখা যায় 10 দিনে একদিন আসেন, ফলে গার্বেজ স্টেক হয়ে থাকছে। এইগুলি যদি থাকে তাহলে স্বচ্ছতা কোথায় আছে? ঠিক, বিশ্ববাবু, এই যে গার্বেজ কালেকশন নিয়ে আমরা মাঝে শুনেছিলাম যে আউটসোর্সিং করছে, বা বিশেষ করে বিভিন্ন যে ক্লাবগুলো, সেই ক্লাবগুলোর সঙ্গে মিউনিসিপ্যালিটি ট্যাগ আপ করে সেটা একটা ব্যবস্থা করছে। তা কতদূর এগুলো এবং সেটা কতটুকু ফলপ্রসূ হচ্ছে বলে মনে করেন? গার্বেজ কালেকশন নিয়ে অনেক কমপ্লেইন আছে, আমি যতটুকু দেখেছি। বিশেষ করে একটু ভেতরে, সামনে রাস্তার সাইডে বাড়িতে নিচ্ছে, ভেতরে বাড়ি নিচ্ছে না। আচ্ছা, এটার ভিতরে আরেকটা ইস্যু আছে এখানে। ইস্যুটা হচ্ছে ওভারঅল কোঅর্ডিনেশনের প্রবলেম আছে, আর আমরা যারা নগরবাসী আমাদেরও কিছু ইস্যু আছে। আমরা গার্বেজের জন্য যে 60 টাকা দেওয়ার প্রয়োজন, এটাও আমরা অনেকেই দিতে চান না, গররাজি থাকেন। ওনাদের এটা তো সব পুরোটাই আউটসোর্স করা। না, ওনাদের এখানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। ওনাদের কমপ্লেনটা এই জায়গায় থাকে, মানে সিংহভাগের কমপ্লেনটা এই জায়গাতে যে আমরা দিতে রাজি আছি যদি রোজ সেটা নিয়ে যাওয়া হয়। কারণ গার্বেজটা যদি একদিন পড়ে থাকে, এটা একটা ভীষণভাবে একটা ওপেন একটা ডাস্টবিনের মধ্যে বাইরে যেখানে গার্বেজটা রাখা হয়, যেখান থেকে নিয়ে যায় পুর নিগমের যারা গার্বেজ কালেকশন করে, যদি রেগুলারলি না আসে এবং এটা মনিটরিং এর জায়গা থাকে না। এখন আমার বাড়ি থেকে গার্বেজ নিচ্ছে না, একদিন পর পর, দুদিন পর পর গিয়ে আমি তো মিউনিসিপ্যালিটিতে গিয়ে কমপ্লেন করতে পারি না। গেলে পরে বলা হয় আপনারা লিখিত কমপ্লেন করুন, অনেক কিছু করুন। দেখুন, একটা গার্বেজ কালেকশন করবে, আমি টাকা দেবো নিয়ে যাওয়ার জন্য, সেটা নেওয়া হচ্ছে না, না নিয়ে গিয়ে আমার বাড়িতে মানে জীবাণু ছড়ানোর মতো একটা পরিস্থিতি, দুর্গন্ধে টিকতে পারছি না আমার বাড়ির গার্বেজের জন্য। সেটা মানুষ কি করে মেনে নেবে? তখনই বলা হয় যে মানুষ টাকা দিচ্ছে না। দুটোই আছে, আমাদের এই জায়গাটাতে বিশ্বজিৎবাবুর সাথে ডিফার করছি, কারণ সাধারণত এখনকার সময় দাঁড়িয়ে প্রায় অধিকাংশ এলাকাতেই ক্লাবগুলো দায়িত্ব নিয়েছে প্রতিটা ফ্যামিলিকে বোঝানোর জন্য। আমি অ্যাটলিস্ট আমার এলাকার কথা বলতে পারি, ক্লাবগুলো দায়িত্ব নিয়ে প্রায় প্রত্যেকটা বাড়িতে বুঝিয়েছে যে আপনারা 60 টাকা করে দিন যাতে এই গার্বেজটা নিয়ে যায়। এবং বেশিরভাগ নাগরিক, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ এলাকার লোক বা বেশিরভাগ নাগরিক এই 60 টাকা করে দিতে রাজি আছে। কিন্তু দেখা যায়, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি 60 টাকা প্রতি মাসে দেই, সময় মতন দেই, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে 7 দিনে 10 দিনে একবার গার্বেজ নিয়ে যায়। ঠিক, গার্বেজ নিয়ে আমি আবারও বলবো, গার্বেজ নিয়ে আমারও কমপ্লেইন আছে। এটা আমারও কমপ্লেইন। ভেতরে বাড়ি হলেই এই সমস্যা, ভিতরে বাড়ি না শুধু, কালেকশনটা রেগুলার হচ্ছে না। হ্যাঁ, তবু হচ্ছে, আবার সব বাড়ি হচ্ছে না। অনেকে দিতে চাইছে, নিচ্ছে না, অনেকে দিতে চায় না, এটাও আছে। আমি আমাদের পাড়াতে যেটা দেখেছি। আচ্ছা, তবে সবকিছু চিন্তা করে উনি যেটা বললেন যে সবাই দিতে রাজি আছে, আমার মনে হয়, আমার যেটা মনে হয়েছে, আমি যে গভর্নমেন্ট এই যে যেরকম প্রপার্টি ট্যাক্স কালেকশন করে, সেরকম গার্বেজের জন্য দিয়ে দিতে পারেন, এরকম ম্যান্ডেটরি, ঠিক ম্যান্ডেটরি দিয়ে দিতে পারেন। কারণ স্মার্ট সিটি আপনার স্বচ্ছতা একটা মাস্ট, ফার্স্ট ক্রাইটেরিয়া। স্বচ্ছতার জন্য ম্যান্ডেটরি আপনার ক্রাইটেরিয়া, আপনার যে গার্বেজ কালেকশন কত টাকা, বেশি টাকা তো না, কিন্তু এটার জন্য দেওয়া উচিত। হ্যাঁ, এটার জন্য মানে ম্যান্ডেটরি করে দিলে তখন আর ওই অটোমেটিক্যালি মানে প্রপার্টি ট্যাক্সের মতো করে মানুষ তো দেবে, তখন প্রপার্টি ট্যাক্সের মতো যদি কর দিতে হয় মানুষ, তখন আর মানুষ দেবে, যুক্তি খাটবে না। কিন্তু গার্বেজটা কালেকশন হবে যে সেই গ্যারান্টি কে দেবে? না, তখন আর এই যুক্তি খাটবে না যে আমি তো টাকা দেয় না, টাকা দেয় না, অনেকেই টাকা দেয়, হ্যাঁ অনেকে টাকা দেয় না, এই যুক্তিটা খাটবে না আমার মনে হয় আর কি। ঠিক, আমি যেটা শুনেছি এটার উপরে বেসিসে আমি যেটা বললাম আমাদের পাড়াতে যেটা, মানে আপনি বলছেন তাহলে দায়বদ্ধ মিউনিসিপ্যালিটি থাকবে, মানুষও থাকবে, মানুষ দায়বদ্ধ। আমি বলছি এটা ম্যান্ডেটরি করে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, ম্যান্ডেটরি করে দেওয়া। 60 টাকার জায়গায় 50 টাকা করলেও অনেক টাকা হয়।
তখন এটা আপনার যে আউটসোর্স করে দিলে ভালো পয়সায় ওদের একটা ইন্টারেস্ট থাকবে, ওদের তো একটা ইনকাম ব্যাপার এটা। আমার মনে হয় উনি ওনার মতামত দিতে পারেন এরকম যে ম্যান্ডেটরি করে দিল, তাহলে এটা একটা হয়ে গেল। এটা একটা আমার মনে হয় এটা। কিন্তু এর বাইরেও কিছু ইস্যু আছে যেমন ধরুন না, এই যে ছোট ছোট গলিতে, বিশেষ করে আপনি যখন শুরুতে যেটা বলছিলেন যে গলিতে বাইক দাঁড় করিয়ে রাখছে, হ্যাঁ, এলোমেলো ভাবে, তো এগুলোতে ছোট ছোট গলি, তো এগুলো ডিসিপ্লিনের দরকার আছে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলবো, আমরা শুধু সরকারের মানে ফল্ট না দেখে আমাদেরটাও একটু দেখার ব্যাপার আছে কিছু। যেমন ধরুন না, আমরা দোকানটাকে একটু সামনে বের করে দিলাম, বা ধরুন আপনি এই রাস্তাতে হাঁটুন না, এখানে এই যে স্মার্ট ড্রেনের উপরে যে ফুটপাথ হয়েছে এখানে, এই ফুটপাথ গুলোর উপরে পর্যন্ত অনেকেই কিন্তু একটু এক্সটেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, তো এগুলো আমার ইয়ে থাকবে, সাজেশন থাকবে, র্যান্ডম ভিজিটে এসে ফটাফট ফাইন করে দাও। ফটাফট ফাইন করে সেটা তো আমরা দেখলাম, ফুটপাত দখলের নামে আমরা তো দেখলাম, কিন্তু প্রশ্ন তো সেই জায়গাতে। তারপরও আমি বলবো, এখন যে ফুটপাতটা যতটুকু আছে, এটা দিয়ে আমরাও তো চলাফেরা করি, হ্যাঁ, এটা আগের থেকে অনেকটা বেটার আছে। আমরা ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারছি। আমি একটা কথাই এখানে, একটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, আর একটা হচ্ছে আমাদের যে সমাজ, এই সমাজ রাতারাতি পাল্টাবে না। আমাদের সমাজের যে লোক আছে, আমরা যারা আছি, আমাদের মন মানসিকতা রাতারাতি পাল্টাবে না। তো ওই জায়গাটাও কিন্তু আমাদের তরফ থেকেও আমাদের জিনিসটা দেখতে হবে। জিনিসটা আমরাও কম্পেয়ার করে দেখতে পারবো। যেমন আমি এক্ষুনি বললাম যে আমাদের যে ফুটপাথটা আছে এখন, আপনি শহরের উপরে হরিগঙ্গা বসাক রোড বলুন বা মোটর স্ট্যান্ডের দিকে বলুন, এগুলো দিয়ে হাঁটা যায়। আমি হেঁটেছি, দেখা যায় কিছু কিছু দোকান এনক্রোচমেন্টের চেষ্টা করছে, কিন্তু হাঁটা যায়, যেটা আগে আমরা কখনো পারতাম না। এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসগুলো কিছু কিছু পজিটিভ সাইডটা বলা দরকার, নেগেটিভ না, এটা দিয়ে হাঁটা যায়, এটা দিয়ে হচ্ছে এখন কভার ড্রেন হওয়াতে ড্রেনের উপর দিয়ে হাঁটা যায়, মানুষ এটা মানছে। মানুষের নিজেই ব্যবসায়ীরাও মানুষ, তারাও এই শহরের নাগরিক, তারাই বেশিরভাগ, একাংশ নাই, শুধু বেশিরভাগই এই শহরের নাগরিক, তারা এনক্রোচমেন্ট করছে, মিউনিসিপ্যালিটি তাদেরকে সরিয়ে দিচ্ছে। এখন বিশেষত এখানে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করে যে আমরা হাঁটতে হাঁটতে গিয়ে যখন সামনে গিয়ে যখন একটা ট্রান্সফরমার পাই এবং তখন আমাকে রাস্তায় নামতে হয়, তখন তাহলে এখানে দোষকার। আমি যখন হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে পোস্ট অফিস চমনি ধরে যখন আমি ডান দিক দিয়ে হাঁটি, তখন থানার সামনে সারিবদ্ধভাবে পুরনো গাড়ি রাখা আছে, বাজেয়াপ্ত করা গাড়ি রাস্তার উপর রাখা আছে, সেখানে তো মানুষ আবার রাস্তায় নেমে রাস্তাটা কয়েক হাত হয়ে যায় সেখানে ছোট হয়ে, তখন সেখানে এই কথাটা এইখানে ভ্যানগার্ডের টক শোতে আমি আগেই বলেছিলাম এই জায়গাটা। তখনও কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছিল যে এই যে রাস্তার উপরে না, থানার সামনে গাড়িগুলো, তখন আমি এটা বলেছিলাম, নিজে আচরিত ধর্ম। সরকার যখন মানে এভিকশন করবে, তার আগে সরকারের নিজেরও এক্সাম্পল সেট করার দরকার আছে, যে আমার যে সরকারের যে এরকম দপ্তরগুলোর যে কাজকর্ম আছে, দপ্তরগুলো ইনিশিয়েটিভ নিয়ে আগে জায়গাটা পরিষ্কার করে দেখাক, একদম, তাহলে না সরকার এক্সাম্পল দিতে পারবে যে হ্যাঁ ওনারা নিজেরা করছেন এবং দেখাচ্ছে। নিজে আচরিত ধর্ম পরকে শেখাও, আমি বলেছিলাম আগে, ঠিক আপনি বলেছিলেন, কিন্তু আমি সেখানেই বলবো যে পৌর নিগম নিজে তো দেখাচ্ছে, সেখানে পৌর নিগম ক্যামেরা নিয়ে ফটোশুট করছে যে অন্যের বাড়ির নির্মাণ সামগ্রী যখন রাস্তায় থাকে তখন সেগুলোকে কিভাবে তুলে নিয়ে যেতে হয় সেটা দেখাচ্ছে, সেটা নিয়ম অনুযায়ী করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন অভিযোগ যে নাগেরজোলায় কোনো একটি জায়গায় সেখানে সরকারি কাজের জন্য নির্মাণ কাজ চলছে, সেখানে নির্মাণের বিভিন্ন সামগ্রী রাস্তার উপর রাখা রয়েছে, ইভেন কি শ্রমিকদের শেডও রাস্তার উপর করা রয়েছে বা ফুটপাতের উপর করা রয়েছে। এখানে কে বলবে? এখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে না? এখানে আইনের কোনো বালাই নেই না? কেন বালাই থাকবে না? এটাই তো, আমি তো এটাই বললাম, নিজে আচরিত পরকে শেখাও। এটা জনগণ, দেখুন আপনি যেটা একটু আগে বললেন 4.5 বছর হয়ে গেছে, সামনে ইলেকশন আসছে, তো জনগণ তো আলটিমেটলি ভগবান, জনগণই তো মানে ডিসিশন মেকার। তো জনগণ ডিসিশন মেকার, এখন ওরা নিজেরা বুঝুক, ওরা নিজেরা যে কাজ করছে এই কাজের জনগণ স্যাটিসফাই কিনা। আমি তো প্রথমেই বললাম, এখানে 6 লাখ লোক আছে, 6 লাখ লোকের ভেতরে আপনি দেখতে হবে আপনি কতটুকু এরিয়াতে কতজন লোককে আপনি স্যাটিসফাই করতে পারছেন, তার উপরে আপনার ভবিষ্যৎ ডিপেন্ড করবে। একদম, আপনি তো আর ব্যুরোক্রেট না যে বলে আপনি চাকরি পেয়ে গেছেন হয়ে সমন্বয়ের প্রচন্ড অভাব রয়েছে। আমি যদি মানে
আপনার দৃষ্টিতে দেই, তাহলে দেখবেন যে লেকচুমনি বাজারের সাইডের অর্থাৎ মেইন রোড ব্ল্যাকটপ যেটা, তার সাইডে কিছু কাজ হয়েছিল। তাতে ওই পেপার, এখন যেটা পেপার বক্স দিয়ে করেছে, ব্লক দিয়ে, পেপার ব্লক দিয়ে করার পরে করলো ধরুন সপ্তাহ দুই সপ্তাহ পরে আবার দেখা যাচ্ছে সেখানে খোঁড়াখুড়ি হচ্ছে, পাইপ বসাবে। তো এই যে আবার পাইপ বসাবার পর এটা কোনো রকম একটা ঢেকে দেওয়া হলো, যেরকম ভাবে যখন করেছে তখন যে সুন্দর মানে যে ব্যবস্থাটা ছিল সেটা থেকে এবড়ো খেবড়ো করে দিল। ফলে এটা শুরুতেই হয়ে যাচ্ছে কি একটা মানে তারপর বৃষ্টি হচ্ছে, সেই জায়গাটা ডেবে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে সমন্বয়ের অভাব, এর ফলে একদিকে যেমন টাকার প্রচুর খরচ হচ্ছে, 2 নম্বর হচ্ছে যে পারপাসে করা হচ্ছে, যে নাগরিকদের সুবিধার জন্য যেটা করা হচ্ছে সেই সুবিধাটা পাচ্ছে না। এটা ত্রুটি, দুর্বলতা। পৌরসভাকে যখন একটা কাজ, স্মার্ট সিটি মানে কি, আমরা স্মার্ট তো সব দিক থেকে হতে হবে। আমরা দেখতে হবে যে কাজটা আমি করব, যে পরিকল্পনাটা আমি নেব, সেটা যেন সমস্ত ডিপার্টমেন্টগুলো একই সাথে সেই কাজটা নেয় এবং সেই কাজটা করে, তবেই তো আমরা স্মার্ট হতে পারবো। এখন যদি সেই আগেকার সময় যেরকম চলতো, আগেকার মানে আমি কোনো কম্পারিজনে যাচ্ছি না, কম্পারিজন তো তখনই হয় একই সময়ে যদি হয়। আমি কম্পারিজন করব কখন? 2026-এর কম্পারিজন। আমি কখনোই কম্পারিজন করতে পারি না 2017-তে যে অবস্থা ছিল তার সঙ্গে 2026-এ দাঁড়িয়ে, কারণ অগ্রগতি হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে 2017-এর অবস্থার সঙ্গে কখনোই 2026-এর অবস্থার কম্পারিজন হতে পারে না। 2017 মানে 10 বছরের তফাৎ প্রায়। তো আমরা তো অনেকটা এগিয়ে গেছি, আমরা বেড়েছি, আমরা এগিয়েছি, আমাদের উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়নি বলতে কেউ অস্বীকার করবে না, স্বাভাবিক, এটা জীবনের ধর্ম। যত দিন যাবে তার একটা অগ্রগতি হবে, বেসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতেই হবে। তার জন্যই কোটি কোটি টাকা আসছে। আর স্মার্ট সিটি যে প্রজেক্টটা, সেটা শুরু হয়েছিল বহু আগে থেকেই, সেটার উদ্যোগে বহু টাকা আসছে। তাহলে এই যে অগ্রগতিগুলি করব, সেটাতে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে দেখা যাচ্ছে বিশেষ করে গলি রাস্তাগুলি যদি দেখি, সেগুলোতে আগে সিসি রোড ছিল, এরপরে এগুলোকে এখন নতুন ভাবে ব্লক দিয়ে করলে আমরা ভাবছি উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে। অধিকাংশ রাস্তা, এমনকি মূল রাস্তা প্রগতি রোড থেকে লেকচৌনি, দীর্ঘদিন যাবৎ প্রায় 1 বছর 1.5 বছর চলছে। ওই রাস্তাটা দিয়ে আপনি বিশেষ করে অন্ধকারে যাওয়া তো কষ্টকর, যে কোনো সময় মানে এমন এমন জায়গাতে গর্ত থাকছে যে বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে যাওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক, আপনি ক্যাট চৌমুনি থেকে টিআরটিসি চৌমুনি, দীর্ঘদিন যাবত এই রাস্তায় কাজ হচ্ছে, আজকে এই দিক খুঁজছে তো কালকে ওই দিক খুঁজছে। একই অবস্থা হচ্ছে কি আপনার পূর্বাশা টু মঠচৌমুনি, বটজোলা টু যেটা দুর্গা চৌমুনি বাজার, এই রাস্তাগুলি 4.5 বছর কি মানে এই রাস্তাটা শুরু হয়েছে, একটা সাইড করছে একটুখানি করে, আরেকটা সাইড কিরকম রেখেছে, রাত্রিবেলা এই রাস্তাগুলো দিয়ে যাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে। আসবো বিষ্ণুবাবু, এই যে ব্যাপারটা, এই যে সমন্বয়ের কথা বলছিলেন, এরকম ধরনের অভিযোগ তো প্রচুর রয়েছে। রাস্তাগুলো অলিগুলি কথা বলা হচ্ছে, এখন প্রধান সড়ক যার উপর দিয়ে এসকর্ট গাড়িগুলো রোজ চলে, সেগুলো ঝকঝকে একদম আমাদের চোখের মনে হচ্ছে যে আমরা আগরতলা শহরে এসে গেছি। কিন্তু পুর নিগম তো শুধু রাজপথেরই কয়েকটা পথ ধরে নয়, রাস্তা ধরে নয়, অলিগুলোর অবস্থা কেন, আগরতলার অনেক রাস্তায় এগুলো নিয়ে, এটা নিয়ে আমরা আগেও এখানে আলাপ করেছি। এটা কি আগরতলার জিওগ্রাফি যারা জানে না তাদের ধারায় কি কাজ হচ্ছে বলে এরকম মনে হচ্ছে নাকি? মানে এটা নিয়ে তো আগেও কথা বলা হয়েছে এখানে। আমি বলছি এখানে প্ল্যানিং যেটা বলা হয়, হ্যাঁ, যে প্ল্যানিং, প্রপার প্ল্যানিং দরকার কাজের, এবং প্রপার প্ল্যানিং এর অভাবেই সবকিছু হচ্ছে। এবং আমরা মেইনটেনেন্সের জায়গাটাকে বরাবরই নেগলেক্ট করে আসছি। এবং এই যে প্রপার প্ল্যানিং এর জায়গাটা, এটা আজকের না, এটা অনেক দিন ধরে আমি দেখেছি কথা এই বিষয়টা। এটা আমরা যেমন PMGSY ওয়ার্কের কাজের ক্ষেত্রে বলুন, সব জায়গাতে আমি আপনাকে প্রথমে একটা বলছিলাম যে যত নতুন কাজের দিকে যত ইন্টারেস্ট আছে, এগুলো প্রপার মানে মেইনটেনেন্স করার, মনিটরিং এর যে ইয়েটা একটু খারাপ হয়ে গেলে এটা ঠিক করা, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না বলবো না। তাহলে কি সঠিক মানুষের হাতে দায়িত্বে নেই আমরা বলবো? কারণ এখানে সবাই যদি নতুন কাজ করতে ব্যস্ত হয়, দেখুন রাস্তা প্ল্যানিং বলুন, এই সমন্বয় বলুন, এই মনিটরিং বলুন, তাহলে কি প্রপার হাতে নেই? তাহলে এটা ওরা বলবে, আমি যদি প্রপার হাতে নেই বললে তো বলতে ওইটা নিয়ে অনেক কথা হবে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে কি, সিনসিয়ারিটি নিয়ে কাজ করার মানসিকতার অভাব আছে, এটা তো পরিষ্কার। ম্যান পাওয়ার সিলেকশন, এবং এটা হচ্ছে মূল জিনিসটা। এবং এটা
আমি কাকে দিয়ে করাচ্ছি হ্যাঁ। এবং সে মানে কতটুকু এখানে এই কাজটা করতে কতটুকু প্রথম কথা হচ্ছে কি আপনি কি কাকে দিচ্ছেন, কিভাবে কাজটা করা হচ্ছে। হ্যাঁ, ধরুন আপনি স্মার্ট সিটির আন্ডারে কি কি কাজ করছেন, পুরোটা বিষয় নিশ্চয়ই কোনো একটা হাই লেভেলের অফিসার করছেন। হাই লেভেলের অফিসারের চিন্তা ভাবনার ভিতরে আপনি এমন জানা লোকের অন্য লোককে মিক্স করা হয় না। অ্যাকচুয়ালি আমাদের পুরো এটা না, শুধু আমাদের টোটাল যে আমাদের এত বছরের যে আমি যদি দেখেন এই যে পুরাতন আমাদের প্রশাসনতন্ত্র, আমি যেটা বলছি একদম পুরো প্রশাসনতন্ত্রের আপনি এই যে পুরোটা একদম আমি একদম প্রথম থেকে আমরা তো দেখে আসছি এতদিন প্রশাসনতন্ত্রের ভিতরে আমরা ব্যুরোক্রেট এবং সঙ্গে যারা আছে ওরা যতটা সিনসিয়ারিটি নিয়ে কাজ করার দরকার, যতটা ইন্টিগ্রিটি নিয়ে কাজ করা দরকার, যতটা গরিব মানুষ এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করা দরকার, এটা আমরা দেখি না বলেই আমরা বারেবারেই বিভিন্ন রকমের ইস্যু আমরা দেখতে পাই জিনিসগুলো। এবং এই জন্য আমার বরাবরই সাজেশন থাকে এটাতে যে কোনো একটা যখনই আপনি যে কোনো একটা এরকমের কমিটি করবেন, কারণ ব্যুরোক্রেটের মতো চিন্তা করবে, ও নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে। টেকনোক্রেট এরকম সমাজের চিন্তা করে এরকম এক দুজন রাখা উচিত যে লোকগুলো আইডেন্টিফাই করে দেয় যে আপনার এইখানে ইয়ে হচ্ছে। এবং এটা কিন্তু আজকের না, কিন্তু দশকের পর দশক ধরে চলে আসছে। সেটা কি আদৌ কি করা হয়? এই জিনিসটা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। এটা কখনোই করা হয় না, এবং করা হয় না। যে সেটা না করার পিছনে কারণটা কি মনে করেন? যে ধরুন আমি ধরে নিলাম যে যারা আগরতলা শহরটাকে খুব কাছ থেকে ছোটবেলা থেকে দেখে, এই যে আপনি যে কথাটা এখন বলছে সবাই যে এটা প্ল্যানিং হচ্ছে না, এদিকে এমন হচ্ছে, এটা বদনামটা কার হচ্ছে? সরকারের বদনাম হচ্ছে, সরকার নিগমের হচ্ছে। নিগম উপযুক্ত লোক সিলেকশনে ভুল করেছে, আলটিমেটলি এটা ওদের কারেই আসছে। তো জনসাধারণ এগুলো দেখতে দেখতে ওদের গা শোয়া হয়ে গেছে। যেমন আপনি বলছিলাম না, আমাদের বিভিন্ন রকমের যে ফ্লস গুলো নিয়ে আমরা ডিসকাশনের সময় এই জিনিসগুলো বারবার উঠে আসে জিনিসগুলো। হ্যাঁ, এবং এই জায়গাটাতে দোষী, এবং এটা মানে এত বছর ধরে চলতে চলতে আমরা এটাকে মেনেই নিয়েছি, হয়তো এটা এরকমই চলবে, এটাই সিস্টেম, এটা এবং এতে গিয়ে সবচেয়ে বেশি ডিপ্রাইভড হয় এই ধরনের লোকরা যারা সত্যিকার অর্থে কাজ করতে চায়। হ্যাঁ, এরকম লোকরা কাজ করতে পারে না এবং সমাজ বঞ্চিত হয় এটার দ্বারা। ঠিক, এবং নগরবাসীরা ডিপ্রাইভড হচ্ছে বিভিন্ন পরিষেবা থেকে। এবং এটা যে আমি এই জন্যই আপনাকে বলছিলাম যে যতক্ষণ না সমাজের নাগরিকরা, সবাই তো ভোট দিচ্ছে, কিন্তু সমাজের নাগরিকরা যতক্ষণ না, রাতারাতি পরিবর্তন কেউ আশা করে না। সমাজের নাগরিকরা নাগরিকরা সচেতন যতক্ষণ না হচ্ছে এইসব ইস্যু নিয়ে, ততদিন পর্যন্ত এগুলো চলে আসছে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা নাগরিকরা নিজেরাও দায়িত্বশীল হওয়ার ব্যাপার, যেটা আমি বলছিলাম যে আমাদেরও দায়িত্বশীল হওয়ার ব্যাপার আছে। যেমন আমি ওই দিন বলছিলাম যে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে আমরাই কিনছি পয়সা দিয়ে, মানে আমরা নিজে ধোয়া তুলসী পাতা বাকিদের দোষ দেবো এরকম না, কিন্তু বিষয়টা আমাদেরও দোষ আছে এখানে। এবং যতক্ষণ না আমরা সচেতন হচ্ছি, ইন্ডিয়ান ডেমোক্রেসিতে সবচেয়ে সুপার পাওয়ার হচ্ছে জনগণ। কিন্তু আপনি আজকের হিসাবের কথা বলছি না, আমি পুরো আগের থেকে দেখুন না, আপনি 3-4-5 দশক ধরে হিসাব করে দেখুন, যখন জনগণ যদি সচেতন হতো তাহলে অনেক কিছুই হতো না এরকম সিস্টেমে। সুতরাং জায়গাটাকে ওইখানে জনগণকে যতক্ষণ না সচেতন হওয়া হচ্ছে, এই জন্য আমরা কি করি, ও কেমন চালিয়েছে ওরা কেমন চালিয়েছে এরকম কম্পারিজনে গিয়ে আমরা জনগণ সচেতন বিষয়ের কম্পেয়ার করে একটা ভোট দিয়ে দিই একটা। এখন জনগণ সচেতন হোপলেস হয়ে গেছে, এটা এর থেকে কিছু হয়তো হবে না। জনগণ সচেতন হয়েছে, জনগণ তার জন্য হয়তো প্রতিবার আপনি ভোটের কথা বলছেন বা বারবার অভিযোগ জানানোর কথা বলছেন, সেখানে অভিযোগের সেল রয়েছে আলাদা পুর নিগমের। এখন আরেকটা কথা বলবো, এখানে পুর নিগমেরও এরকম আমার জানা নেই পুর নিগমের সেল আছে কিনা, কমপ্লেইন সেল আছে, কমপ্লেইন আছে, কিন্তু কতটুকু সেটা সতেজ আছে সেটা নিয়ে সন্দেহ আছে। এখন বিষয়টা আমি যেটা বলতে চাইছি, বিষয়টা হচ্ছে কি, এটাতে সমাজের যারা এই যে আমি কাজ করছি, আমার মতো আরেকজন কাজ করছে, ওই লোকটার ভিতরেও সিনসিয়ারিটির অভাব থাকে। দেখুন, যে কোনো একটা গভর্নমেন্ট যখন আসে, গভর্নমেন্ট কি করে, ও এমপ্লয়িটার উপরে, ম্যান পাওয়ারের উপরে ডিপেন্ড করছে, ওরা গাইড করছে। গভর্নমেন্ট তো আর স্পেশালিস্ট থাকে না এটা। তো ওই রকম ওই জায়গাটাতে পরিবর্তনের ভিতরে সরকারের মুখ্য ক্রেডিটটা। হ্যাঁ, ওই জায়গাটাতে আমি ম্যান পাওয়ারকে ডেভেলপ করে আমি আমার ওদেরকে ডেডিকেটেড ম্যান পাওয়ার হিসেবে যে যারা সমাজের জন্য চিন্তা করে, এরকম অন্তত কয়েকজন করে, আমি বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে 1-2জন করেই থাকুক না,
এইরকম। তো একদম। ওইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আলাপ আলোচনা করব, ডিসকাশন করব, যেটা একটু আগে উনিও বলছিলেন যে আমরা আলোচনা করছি। এবং এটা দশকের বছরের পর বছর দশক ধরে চলে। তবে আপনাদের জানিয়ে রাখি, কিন্তু অফিস কালচার কিন্তু চেঞ্জ হয় না কিন্তু। তবে আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখি যে অবশ্যই আলোচনা করলে বা কোনো কিছু যখন ভুল ধরিয়ে দেওয়া হয়, যখন চেষ্টা করা হয় উচিত যাদের যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করে নেওয়া। আলোচনা করা আমাদের দায়িত্ব, আমরা করে যাব। আমরা আশা রাখি যে মানে আমাদের আলোচনার দ্বারা বা আমরা যে আমাদের দৃষ্টিতে যেগুলো মনে হচ্ছে যে ত্রুটি মানে কাজ করতে গিয়ে এগুলো আমরা আলোকপাত করছি। আমরা আশা রাখি যে যারা এই কাজগুলির সঙ্গে যুক্ত আছেন তারা দায়িত্ব নিয়ে এই ত্রুটিগুলো সারাই করতে চেষ্টা করবেন। যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, অবশ্যই নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তে আপনাদের একটা আপডেট আমি দিয়ে রাখি। আমরা কিছুদিন আগে নিউজ ভ্যানগার্ডের চোখে পড়ে যে হেরিটেজ পার্ক শুধুমাত্র আগরতলা শহর নয়, ত্রিপুরা ট্যুরিজমের একটি ভালো এই মুহূর্তে স্থান হচ্ছে হেরিটেজ পার্ক। কারণ বাইরে থেকে অনেকেই আসেন যারা একটু এজেড যারা আছেন, প্রবীণ নাগরিকরা, অনেকেই দূর দূরান্তে যেতে পারেন না, ঊনকোটি যেতে পারেন না, হয়তো বা নির্মল যেতে পারেন না, ওনারা কিন্তু হেরিটেজ পার্কে এসে গোটা ত্রিপুরার একটা চিত্র দেখতে পান। সেখানে কিন্তু বিভিন্ন রকমের প্রতিকৃতি রয়েছে। তো এই হেরিটেজ পার্কের সামনে আমরা দেখলাম, সেখানে দেখি আমরা দুটো বাস স্টপ রয়েছে, দুপাশে দুটো বাস স্টপ রয়েছে। পিডব্লিউডি অফিসের পাশে যে বাস স্টপ রয়েছে তার উপরে যে হেরিটেজ পার্ক বানান লেখা আছে ইংরেজিতে, সেটা HA দিয়ে হেরিটেজ শুরু হয়, মানে হেরিটেজ পার্ক লেখা ছিল। নিউজ ভ্যানগার্ড নিউজ করে এবং তারপর আমরা গতকাল দেখতে পাই বা আজকে আমাদের চোখে পড়ে যেটা, যে এটাকে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মানে ভুল সংশোধন করা হয়েছে। এভাবেই আপনারা যদি ওই দিকটা যান তাহলে নিশ্চয়ই দেখবেন যে শুধু ইটাকে কেটে একটা আলাদা করে লাগিয়ে দেওয়া হয়েছে এর ওপর। একটা বানান ভুল হয়েছিল, সেটা কারোর চোখে পড়েনি, যদিও সেখানে তাবর সব মানুষরা যান আশপাশে হেরিটেজ পার্কে, কিন্তু কারোর চোখে পড়েনি। নিউজ মিডিয়া দেখিয়ে দেওয়ার পর সেটা সংশোধন হয়েছে। মূলত সেই অঞ্চলটাতে দিয়ে প্রচুর IAS অফিসারই ঘুরেন। ঠিক। এখন শিশির বাবু, এই যে একজন নাগরিক যখন সময়মতো ট্যাক্স দিচ্ছেন, তখন ভাঙা রাস্তা বলুন, বিকল স্ট্রিট লাইট বলুন, আর নোংরা পরিবেশ, এখন ট্যাক্স বৃদ্ধির সমান্তরালে কোয়ালিটি অফ লাইফ বা জীবনযাত্রার মান নিশ্চিত যদি না করে, তাহলে মানুষ, যেটা বিশ্ববাবু বলছিলেন, সচেতন হতে হবে। মানুষ কি করবে, নাগরিক কি করবে? দেখুন, নাগরিকের অনেক কর্তব্য রয়েছে। কর্তব্যের মধ্যে অন্যতম কর্তব্য হচ্ছে সরকারের যারা এই কাজগুলি করে থাকেন বা যারা যাদের দায়িত্বে রয়েছে তাদেরকেও লেসন দেওয়া, অর্থাৎ শিক্ষা দেওয়া। এটাই হচ্ছে নাগরিকের গণতান্ত্রিক ব্যবস্থায়, এটা নাগরিকের হাতে একটা বড় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি সেই লেসনের কথা হচ্ছে, সেটা তো প্রতি 5 বছর পর একটা পুনর্মূল্যায়নের জায়গা আছে। সেখানে জনগণ যদি মনে করেন সেই রকম সচেতন যদি হয়, যদিও আমার মনে হয় না ভারতবর্ষের জনগণ এই মুহূর্তে, যদিও আমাদের মধ্যে গণতন্ত্র রয়েছে, ততটা গণতান্ত্রিক সচেতন সমৃদ্ধ বলে। কারণ আমাদের অনেকগুলো জিনিসের উপরে আমাদের এখনকার মতামতগুলো নির্ভর করছে। তো কাজেই গণতান্ত্রিক সচেতনতা তো আমরা আশা করবই যে মানুষ সচেতন হবেন, সচেতন হয়ে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। তো এইখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে জনগণের যেটা কর্তব্য, সেটা বিভিন্নভাবে, যেটা গ্রিভেন্স সেল রয়েছে, যেটা বললেন যে মিউনিসিপ্যালিটির গ্রিভেন্স সেল রয়েছে, তাতে জানানো, কিংবা এলাকায় যারা পুরো কর্পোরেটর যারা রয়েছেন তাদেরকে গিয়ে বলা যে আমার এলাকার এই সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো দূরীকরণের জন্য চেষ্টা করা। এইগুলো জনগণ, ওই এলাকার জনগণ করতে পারেন, ওয়ার্ড অফিসে কমপ্লেন করতে পারেন, এই কাজগুলো করতে পারেন। ওকে, বিশ্ববাবু, একটা শেষ প্রশ্ন। এই যে একটা ট্রেড লাইসেন্স বা একটা ডেথ সার্টিফিকেট বা একটা মিউটেশন করাতে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হয় বলে অনেক সময় আমরা শুনি অভিযোগ, এবং এমনই হয় কর দিতে গেছে, নেট পরিষেবা নেই, দিনের পর দিন মানুষ ঘুরছে, জানে না কবে হবে। এখন বা এই যে লাল ফিতের একটা ফাঁস, রেড টেপিজম যাকে বলা হচ্ছে, এখন এটা কি ইচ্ছে করে তৈরি করে রাখছে বলে অনেকেই মনে করছেন? আপনার কি মনে হয় এটা? এখানে বিষয়টা কোথায়, রুটটা আমি সেটা হচ্ছে কি, সমাজের মন মানসিকতার পরিবর্তন, সমাজের ব্যক্তি মন মানসিকতার পরিবর্তন। দেখুন, একটা স্কুল, একজন লোক হেডমাস্টার, তো স্কুলটা খুব ভালো চলছে, আরেকজন নেই তো চলছে না। এটা একজন, আমি অ্যানালাইসিসে যাচ্ছি না, এবং এটা
আজকের না শুধু, এটা চলে আসছে। আমি তো বললাম আমার তো এত বছর চাকরি করলাম, আমরা স্কুলের ওয়ার্কিং আর অফিসের ওয়ার্কিং অ্যাটমসফিয়ার দেখেছি আমরা। আচ্ছা, এখনো যা চলছে, যারা করছেন তারা বলতে পারবেন কি চলছে না চলছে। তো ওইটানের ভিতরে 2, 3, 4, 5, 5%, 10% লোক ম্যাক্সিমাম থাকে, এটা সবাই জানে মোরাললেস, যারা খুব সিনসিয়ারলি কাজ করে। আমার দৃষ্টিভঙ্গিতে ওই সমাজের মন মানসিকতা ডেডিকেটেডলি কাজ করার মতো মানুষের প্রয়োজন, এবং যদি কেউ কাজ না করে এটার জন্য মনিটরিং ব্যবস্থা দরকার। যে আপনি যেটা বললেন, ধরুন অনলাইন প্রপার্টি ট্যাক্স, আমি অনলাইনে প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করি, আমার যেতে হয় না অফিসে। ওয়াটার ট্যাক্সও সেম, ওয়াটার যা যা দরকারি ট্যাক্স আমি করছি। কিন্তু আরেকজন যাচ্ছে, ও হয়তো যদি হেনস্থা হয়ে থাকে ইয়েতে গিয়ে, তখন ওইটা মনিটরিং এর দরকার আছে যে কোথায় কি রকম হেনস্থা হচ্ছে কিনা। তাইলে ওই যে লোকটার কারণে হচ্ছে ওকে ইয়ে করা, এটা একটা। আর টাইম টু টাইম মোটিভেট করে অ্যাকচুয়ালি রিওয়ার্ড পানিশমেন্ট যেটা আজকাল দেখুন বিষয়টা কোথায় হচ্ছে, আমি বলি ফাংশনিং এর ব্যাপারটা যদি আপনি বলেন তাহলে কোথায় হচ্ছে বিষয়টা হচ্ছে আজকে দেখুন এই যে কর্পোরেট ওয়ার্ল্ডে দেখুন, কর্পোরেট ওয়ার্ল্ডে আপনাকে কাজ করে পারফরমেন্স বেসিসে, কিন্তু আপনি যত কর্পোরেট সার্কেলে দেখছেন যারা কাজ, এবং ওইখানে কিন্তু দেখবেন 25, 30, 35 ইয়ংরাই কিন্তু কন্ট্রোল করছে, কিন্তু 40, 45 হয়ে গেলে অন্তত যারা 45 হয়ে গেছে এরকম আপনি দেখবেন যে 70% লোকের কোনো ইয়ে নেই, কারণ তখন চলে আসছে ইয়ং, আর ওরা ব্রেন খাটিয়ে মানে পারফর্ম করে থাকতে হচ্ছে ওদের। একই রকম ভাবে আমাদের সরকারি দপ্তরগুলো চলছে সেই আগের সিস্টেমে, এখানে কোনো মান্থলি বেসিসে ইনক্রিমেন্ট এগুলো সব আমরা এগুলো নিয়ে ব্যস্ত, ডিএ নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা কি দিচ্ছি? এই যে বোর্ডটা, এটা আমাদের ভেতরে কখনো জন্মায় না। এই কারণেই কিন্তু ওই যেটা বললাম, ওই যে সমাজের মন মানসিকতা পরিবর্তনের দিকে আমার মনে হয় সরকারের সবার আগে নজর দেওয়া উচিত, এবং সরকার না শুধু সাধারণ মানুষের নজর দেওয়া উচিত এই জায়গাটা। আচ্ছা, আমি আর দুই একটা পয়েন্ট এখানে বলছি আপনাকে, মানে দুই একটা বিষয় যেটা ইচ্ছা করলেই জনসাধারণের পয়সা লাগে না, জনসাধারণের পরিষেবা দিয়ে জনগণকে স্যাটিসফাই করতে। অনেক ভালো ভালো রাস্তাঘাট হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা আমরা তো বাইরে টাইরে যাই দেখি, তো প্রবলেম সব জায়গাতেই আছে। কিন্তু ইস্যুটা কোথায় হচ্ছে? ইস্যুটা হচ্ছে এই যে ধরুন জনগণের যে জায়গাটাতে হেনস্থা হচ্ছে, এই যে এক্ষুনি একটা বললাম যে আপনার প্রপার্টি ট্যাক্স মানে ম্যান্ডেটরি করে দেওয়া, তাহলে একটা সিস্টেম আপনি ডেভেলপ করে দিন এটা। আর এটা হচ্ছে আপনার মিউনিসিপ্যালিটির ভিতরে আপনার ডেডিকেটেড ম্যান পাওয়ার আপনি তৈরি করুন, মনিটরিং ম্যান পাওয়ার প্রথম আগে তৈরি করুন, চেঞ্জ এজেন্ট বলতে পারেন ওদেরকে, আপনি চেঞ্জ এজেন্ট হিসাবে আপনি তৈরি করুন, দেখুন আপনি ওদের পারফরমেন্সটা। তো এটার জন্য কি সরকারের দেখুন কি হয় ব্যাপার, বিষয়টাতে কি হয়, সরকারের যখন সদিচ্ছা থাকা সত্ত্বেও যদি না পারে, তাহলেও কিন্তু পারছে না বলে সরকারের সদিচ্ছা নিয়ে মানুষের প্রশ্ন তৈরি হয়ে যায়, বুঝতে পারছেন তো? আচ্ছা, আরেকটা যেমন আমি আরেকটা ছোট ইস্যু, যেমন শ্যামলী বাজার জায়গাটাতে রাস্তা ক্রস করা যাচ্ছে না, মিউনিসিপ্যালিটির এই দিক থেকে ওই দিকে রাস্তা ক্রস, ওইখানে স্পিড ব্রেকার দেওয়ার যদি অসুবিধা থাকে, টেকনিক্যাল প্রবলেম থাকে, আপনি এখানে স্পিডোমিটার দিয়ে আপনি 2-1টা ফাইন করুন। এগুলো জিনিসটা আপনি ওই ন্যাশনাল হাইওয়েতে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে ফাইন করে লাভ নেই। এই জায়গাতে মানুষ কিভাবে হেনস্থা হচ্ছে, আপনি স্পিডোমিটার দিয়ে ফাইন করা শুরু করুন, দেখবেন এখানে স্পিড লিমিট দিয়ে দিন 20 কিলোমিটার। এখানে স্কুল আছে, কত কিছু ইনস্টিটিউট আছে, প্রতিনিয়ত এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গাটাতে। তো এইসব জিনিসগুলো করতে তো কি দরকার, আপনাকে রিয়েলাইজেশন দরকার, আপনাকে ডেডিকেটেডলি মানুষের জন্য, এবং এই ধরনের লোক যতক্ষণ না দপ্তরে দপ্তরে হচ্ছে, এবং বিশেষ করে মেজর চেঞ্জ ততক্ষণ হবে না। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। শিশির বাবু, আপনাকেও ধন্যবাদ। আপনি শুরুতেই আপনারা সংশয় প্রকাশ করেছিলেন যে এই আলোচনা করে কি লাভ হয়, তবে আমাদের কর্তব্য, আমরা ভাবি আমাদের নিউজ মিডিয়া হিসেবে মানুষের কথা বলা, মানুষের ভাষা বলা, মানুষের প্রশ্নগুলো সবার সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। তাই আমরা এই প্রশ্ন করি, এবং টক শোতে আপনাদের মতো বিশিষ্ট নাগরিকদের, বিশিষ্ট ব্যক্তিবর্গের আমরা মতামত জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আমাদের কাছে যে অভিযোগগুলো এসছে সেগুলো আপনাদের কাছেও যায় কিনা, আপনারাও বোঝেন কিনা, এবং কি করা প্রয়োজন সেই আলোচনায় আমরা করি। এবং নীতি নির্ধারকরা তারপর অবশ্যই বিচার করবেন, ওনারা কোনটা ধরবেন, কোনটা ফেলে দেবেন। এখন অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই সঙ্গে থাকার জন্য। আছে নমস্কার দর্শক বন্ধুরা, 4.5 বছর খতিয়ান ঘাটলে স্পষ্ট বোঝা যায় নাগরিক স্বাচ্ছন্দ্য আজ সত্যি শিখে উঠেছে। প্রচারের আলোয় স্মার্ট সেজে ওঠা আগরতলা আসলে ভেতরে ভেতরে পরিকাঠামোগতভাবে কঙ্কালসার হয়ে পড়ছে, এমনটা কিন্তু অনেকের অভিযোগ। জবাব চাইছে আগরতলা, কবে মানুষ
সঠিক মানের পরিষেবা পাবে। আর হ্যাঁ, আপনারাও কমেন্ট বক্সে লিখুন নিগমের পরিষেবায় আপনি কতটা সন্তুষ্ট। সেই চিত্র আমরা তুলে ধরবো। কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমাদের টিম সেখানে যাবে, দেখবে, বুঝবে সেই পরিস্থিতি কেন হয়েছে এবং তারপর জনসমক্ষে সেটা তুলে ধরবে। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়া সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।